হ্যালো ব্রেনার্স, আবার আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাজেশান নিয়ে চলে এসেছি। পূর্ণমান 25, সময় 50 মিনিট, অর্থাৎ খুবই কম তোমাদের পক্ষে এতগুলো প্রশ্ন লেখা জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা যে সাজেশান 100% সাফল্য তোমরা পাবেই। তো এটা হলো আমার 5 নম্বর সেট। এর আগে অনেক সেট দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। শুরু করার আগে বলে রাখি, যে সকল ছাত্ররা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের থার্ড টার্মের জন্য। তাছাড়া সেকেন্ড টার্মের প্রচুর সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। 1 নম্বর বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি বলা আছে, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে তোমরা 6টি করবে। রাত্রিকে এখানে স্বাগত সান্ধ্য ক নম্বর উলুতে, খ নম্বর ঢোলে, ঘন্টায়, শাঁখে। তো সঠিক উত্তর হবে সান্ধ্য শাঁখে রাত্রিকে স্বাগত জানানো হয়। 2 নম্বর বলা আছে জবাবটা জেনে নেব। জবাবটা জেনে নেওয়া হবে মেজিদাকে খুঁচিয়ে, মেজিদাকে অনুরোধ করে, মেজিদারকে অর্থ দিয়ে, মেজিদাকে ভয় দেখিয়ে। সঠিক উত্তর হবে ক, মেজিদাকে খুঁচিয়ে। 1-এর 3 নম্বর বলা আছে উপনিষদে উক্ত চড়ই বেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না, কোনোটি নয়। কোনোটি নয় তো কখনোই হবে না এখানে। সঠিক উত্তর হবে এগিয়ে যাও। চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল পর্যন্ত, 80 মাইল পর্যন্ত, 100 মাইল পর্যন্ত, 50 মাইল পর্যন্ত। চিতাবাঘ ঘন্টায় দৌড়াতে পারে 70 মাইল পর্যন্ত। মেঘচোর বলা হয়েছে অসীমা, খ নম্বর ভাইপো পুরন্দর চৌধুরীকে মেঘকে মেঘচোর বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। আশা করি তোমরা জানো যে পুরন্দর চৌধুরীকে কেন মেঘচোর বলা হয়েছে। যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে বাংলার প্রত্যয়, কং প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়। এটা হবে কিং প্রত্যয়। 1-এর 7 নম্বর হচ্ছে রাধুনী শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো রাজ যুক্ত উনি, রাজ যুক্ত আনি, বাঁধ যুক্ত উনি, রাজ যুক্ত ইনি। তো এখানে হবে রাজ যুক্ত উনি, রাধুনী। বাসন কোষণ শব্দটি হলো শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ, অনুকরণ শব্দ, ক খ উভয়। তো এখানে হবে অনুকরণ শব্দ। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অঘ্য, কিংবদন্তি। এখানে কিংবদন্তি বানানটি ভুল। ছমছম শব্দটি হলো যৌগিক, রূঢ়, যোগরূঢ়, ধনাত্মক শব্দ। সঠিক উত্তর হবে ধনাত্মক শব্দ। 1-এর 11 নম্বরে বলা আছে সন্ধি করো 20 যুক্ত টি। বৃষ্টি, 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 বৃষ্টি। সঠিক উত্তর হবে বৃষ্টি। নেক্সট এবার 1 নম্বর কোশ্চেন, তোমরা যে কোনো 6টি করবে। শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? শামুক চলে যাওয়ার পরে যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে তার একখানি মাংসল পুরু পায়ের ছাপ। কে গোয়ালে ইশারা পাঠায়? ঘাস গোয়ালে ইশারা পাঠায়। চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার কথা বলেছেন? চিরদিনের কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হলো চাষি, কামার, কুমোর, তাঁতি। 2-এর 4 নম্বরে বলা আছে মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। যে সকল ছাত্ররা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে দিও, যাতে তোমার পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয় এবং লাইক প্লে লিস্টে সেভ থেকে যাবে। ভারতীয় জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীতটি কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনের উপলক্ষে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। আঘ্রাণের দৌড় কার দিকে? আঘ্রাণের দৌড় নাকের দিকে। মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। ওরা কারা? ওরা যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরে সৌধের মতো চিরদিনের জন্য লেখা থাকবে, তাদের কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি। বক্তা হলেন পুরন্দর চৌধুরী। এবার তোমাদের আছে মাকুর কোশ্চেন, তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে। সোনাটিয়া তাদের পুতুলের জন্য কি দিয়ে ভাত বানাতো? সোনাটিয়া
তাদের পুতুলের জন্য কাদা দিয়ে ভাত বানাতো। সোনাটিয়া মাকুর নাম কি বলেছিল? সোনাটিয়া মাকুর নাম বলেছিল বেহারি। কে পোস্ট অফিসে যায়? উত্তর রোজ পোস্ট অফিসে যায়। এখানে রোজ পোস্ট অফিসে যাই হবে না, সপ্তাহে 3 দিন পোস্ট অফিসে যায়। একটু টাইপিং মিস্টেকে ভুল হয়ে গেছে। কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? লটারির টিকিট কিনেছে, লটারির টাকা পেলে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে পোস্ট অফিসে যায়। তাহলে বুঝতে পারলে কেন পোস্ট অফিসে যায়। হোটেলওয়ালার জন্মদিনে ভোজের খাবার কি ছিল? উত্তর হোটেলওয়ালার জন্মদিনে ভুনি খিচুড়ি, হরিণের মাংসর কোরমা, পায়েস ও সুড়ুয়া ছিল। ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে অথবা বাস্তব ধ্বনির মতো রটনা দিলেও তা আসলে কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন কাকা, টিকটিক ইত্যাদি। নিচের প্রশ্নগুলি কম বেশি 6টি বাক্যে তোমরা লিখবে, যেহেতু 3 নম্বরের কোশ্চেন। রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরিবর্তিত সময়ে রবীন্দ্রনাথ কিভাবে গানটি ব্যবহার করেছিলেন লেখো। 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ দক্ষিণ ভারত পরিক্রমায় সময় মদনপল্লীতে সেখানকার থিওফিজিক্যাল কলেজের অধ্যক্ষ ও কবি বন্ধু জেমস এইচ কাজিস কবির সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন। এর নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তাহলে রবীন্দ্রনাথের লেখা জনগণ মন-অধির ইংরেজি নামকরণ কি হয়েছিল? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এর 11 বছর পরে 1930 সালে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়া যান। তাহলে তোমাদের পরীক্ষায় দিতে পারে যে রবীন্দ্রনাথ কোথা থেকে রাশিয়ায় গিয়েছিলেন। তাহলে লিখবে যে জেনিভা থেকে সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন। এবং মস্কোর পর পেনিয়ার্স কমিউন এ অনাথ বালক বালিকাদের গানের অনুরোধে কবি এই গানটি তাদের শুনিয়েছিলেন। অথবা টিকা লেখক কাজী নজরুল ইসলাম। তোমাদের দিয়ে দিতে পারে টিকা লেখক কাজী নজরুল ইসলাম। উত্তর কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য ও সাহিত্য জগতে ইনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তোমাদের এটা মনে রাখতে হবে যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। বহু দেশান্তবোধক গান কবিতা রচনা করেন। তার রচিত গান নজরুল গীতি নামে পরিচিত। পরীক্ষায় আসতে পারে যে কাজী নজরুল ইসলামের গান কী নামে পরিচিত? তোমরা লিখবে নজরুল গীতি। শেষ জীবনে তিনি পঙ্গু হয়ে পড়েন ও স্মৃতির শক্তি হারিয়ে ফেলেন। তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা প্রভৃতি। নেক্সট বলা আছে, দেখো, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোতে কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। উত্তর সেই সব মানুষদের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। যারা মানুষের হৃদয়ে অধিকার করে রয়েছে, মানুষদের মনের মাঝে যাদের আসন পাতা কাল স্রোতে, সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না। মনে কোঠায় চিরদিন তারা থেকে যান। অথবা তোমাদের দিতে পারে যে এখানে বৃষ্টিমুখর, ব্যাখ্যা দিতে পারে বৃষ্টিমুখর কোনো স্থানে সময় স্থির হয়ে যায়। চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন কোনো কিছু করার নেই। আবহমানকাল ধরে এখানে জীবন একইভাবে চলে, এখানে সময় পাল্টায় না। 3 নম্বর বলা আছে, হোটেলওয়ালা দেখতে কেমন, সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল।
উত্তর বলার আগে তোমাদেরকে বলে রাখি, যে সকল ছাত্ররা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বা চ্যানেলের ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। উত্তর, হোটেলওয়ালাকে প্রথমে দেখে সোনা ও টিয়ার কদাকার লেগেছিল। ছাই রঙের দাড়ি দেখে মনে হয়েছিল সে কোনো ধোপার বাড়ি থেকে ফিরছে। সোনা টিয়া তাকে দেখে হাসি পেল, কিন্তু লোকটা ছিল বড্ড ভালো, সে তাদের হাত উঁচিয়ে খাবার জন্য ডেকেছিল। অথবা ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, ঘড়িওয়ালার প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছিল। ঘড়িওয়ালা কত বছর ধরে মাকুকে বানিয়েছিল? 17 বছর ধরে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাস খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে মাকুকে বানিয়েছে। তাহলে কিভাবে মাকুকে বানিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3-4 নম্বরে বলা আছে, মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে? তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। উত্তর, মেঘচোর গল্পে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনি পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ সাবতায় বৃষ্টির আকারে সেখান থেকে ঝরে পড়ে। এভাবেই তিনি মেঘ চুরি করতেন। নেক্সট আছে, প্রাণীকে মাত্র খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে খাবার সংগ্রহ করতে পারে? যে সকল ছাত্ররা এখনও ভিডিওটি লাইক করনি তারা অবশ্যই একটি লাইক করে দাও। উত্তর, সবুজ ক্লোরোফিল যুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। বুলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড, পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাই গাছকে না খাদ্য সংগ্রহ করেই খাদ্য সংগ্রহ করার জন্য চলাফেরা করতে হয় না। 3 নম্বরে বলা আছে, 3-5 নম্বরে বলা আছে, মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উদ্ধৃত অংশটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতার অন্তর্গত। যারা মানুষের জন্য কাজ করে, মানুষদের মধ্যে মিশে থাকে, মানুষের দুঃখ কষ্ট দূর করে, নিজের কর্মে ও ত্যাগ ভালোবাসার দ্বারা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকা, তাদের মানব হৃদয় ভূমি অধিকার করে। অথবা তোমাদের এই প্রশ্নটা আরেক রকম দিতে পারে, যে চিরদিনের কবিতায়, আর একটা দিতে পারে যে চিরদিনের কবিতায় পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামে পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজা নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি। বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়, সকালের পাখির ডাকে ঘোষিত হয়, দিন ঘোষিত হয়। বছরে নানা সময় নতুন শস্য চারিদিক ভরে ওঠে। সন্ধ্যাবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতিকে গল্প শোনান, সকাল হলে সবাই যে যার কাছে যোগ দেয়। 4 নম্বর বলা আছে, প্রবন্ধ রচনা করো। 1 নম্বর আছে বর্ষাকাল, 2 নম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, 4 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা ও 5 নম্বর একটি মেলা দেখার অভিজ্ঞতা বা বর্ণনা। তোমাদের বর্ষাকালের অভিজ্ঞতাটা আমি তোমাদের প্রথমেই বলি। ভূমিকা লিখবে। বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাসই বর্ষাকাল।
বর্ষার প্রকৃতি। বর্ষা মানে মেঘ আর বৃষ্টির মধুর খেলা, কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। শীতল বৃষ্টি প্রকৃতি জনজীবনে শান্তি এনে দেয়। গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া নদী, খাল, হ্রদ, পুকুর পরিপূর্ণ হয়ে ওঠে, মাঠ জলে প্লাবিত হয়। কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় বর্ষাকাল। বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষি প্রধান দেশে আষাঢ়ের বার্তা নিয়ে আসে। এদেশের চাষাবাদ ও ফলনের নির্ভর করে বর্ষার বৃষ্টির উপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসলও হয় আশ্চর্যজনক। এ সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। বর্ষার প্রতিকূলতা। বর্ষাকালে মানুষের দুর্ভোগ বাড়ে। ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয়। কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয় ভরে যায় এবং বন্যার পরিণত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে যায়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়। উপসংহার: আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার ওপর নির্ভরশীল। তাই কিছু অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। তার বাবার নাম মহেশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নরওয়াল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে তিনি বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টিকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, নাটক, গান লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান ও কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ, স্বাস্থ্যোজ্জ্বল পরিবেশ। জন্য সুস্থ পরিবেশ বড় প্রয়োজন। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। তবে এ ব্যাপারে ছাত্র সমাজ ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটা তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুল পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন করে রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। তারা যেন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেদের কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টি করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ ও পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশের সুন্দর করার চেষ্টা করবে। এভাবেই তারা বৃহত্তর সমাজের নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশের যে ছাত্র সমাজ, তাদের আচরণ দেখে মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি পাবে। উপসংহার: সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে। আর সেই পরিবেশই যদি দূষিত হয়ে পড়ে, তবে মানুষের জন্য জীবনকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাবে মানুষ বর্তমানের প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, প্রায় সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করে মানব জাতির তথা ছাত্র সমাজ সম্মিলিত
অবদানের প্রয়োজন। তোমাদের আবার পরীক্ষায় আসতে পারে চিঠি। তুমি অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, পটুয়াখালী উচ্চ বিদ্যালয়, গ্রাম পোস্ট পটুয়াখালী, পূর্ব বর্ধমান। বিষয় অসুস্থতার কারণ জানিয়ে মঞ্জুর আবেদন। মহাশয় বা মহাশয়া, আমার বিনত নিবেদন যে আমি শ্রী অরুণ বিশ্বাস আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র, রোল 9। গত 17 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত প্রবল জ্বরে আক্রান্ত হওয়ায় আমি আপনার বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। সুতরাং উক্ত 3 দিন ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র অরুণ বিশ্বাস। এবার তোমাদের রোল, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট পিন ও তারিখ দিয়ে দিবে, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।